কি করছো এখানে দাঁড়িয়ে? কাজ ঢুকে যাবে তো পায়ে। কি যে করো না তুমি! দেখি, এদিকে আসো। কোথাও লেগেছে? দেখাও আমাকে। হৃদ বিচলিত হয়ে নিশাতের হাত পা দেখতে লাগলো। কোথাও কিছু না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশাতের দিকে তাকিয়ে বলল, লাগেনি কোথাও? সাবধানে করবে তো। তোমার তো লাফালাফির স্বভাব ছিল না। হুট করে এসব কোত্থেকে উৎপন্ন করলে? হৃদের কথার সমাপ্তি ঘটতে নিশাত হুমড়ি খেয়ে হৃদের বুকে পড়ে গেল। ব্যথার জায়গায় চাপ পড়ায় ব্যথার আওয়াজ করতে গিয়েও নিশাতের কান্নার শব্দে করল না। অবাক হয়ে গেল। নিশাতের মাথায় এক হাত রেখে বিস্মিত কণ্ঠে বলল, কাঁদছো কেন? আমি কি বকেছি নাকি মেরেছি? আশ্চর্য তো। কান্না থামালো না তবুও। কেঁদে কেটে বুক ভাসিয়ে দিল হৃদের। হৃদের বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করল। নিশাতের অকারণে কান্নার কারণ খুঁজতে গিয়ে এলোমেলো করে দিল হৃদকে। নিশাতের কান্নায় বিচলিত হলো মন। এক হাত নিশাতের পিঠে চেপে অন্য হাত নিশাতের অশ্রুসিক্ত গালে হাত ছুঁয়ে বলল, কি হয়েছে? হৃদ কথা বলতে গিয়েও নিজের মাঝে জড়তা অনুভব করল। নিশাতের কান্নায় ভেতরটা ফাঁকা ফাঁকা লাগলো। নিশাত ধীরে ধীরে বুক থেকে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো কাজের না। আমার জন্য আবার ব্যথা পেলেন আপনি। কতগুলো খাবার নষ্ট হলো। কোনো কাজের না আমি। ফের কাঁদতে আরম্ভ করলো নিশাত। তাজ্জব বনে গেল হৃদ। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো তার বুকে পড়ে থাকা কন্দনরত নিশাতের দিকে। কিছুক্ষণ আগেও এই মেয়েটাকে সে ম্যাচিউর বলেছিল। নিজের কথায় নিজেই করুণা হলো। একটা চাপা শ্বাস মুখ থেকে নিষ্কৃত করে নিশাতকে বুক থেকে তুলে দু হাতে আলতো করে গাল ধরে বলল, কাদার জন্য একটা বাহানা খোঁজো তুমি। কিছু হলেই কাঁদতে হবে কেন? এখানে তোমার দোষটা কোথায়? এটা একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে। স্বাভাবিক বিষয়টা নিয়ে এত অস্বাভাবিক আচরণ করছো। আপনি বুঝবেন না। আমি কোনো কাজই পারি না। না পড়াশোনা, না রান্নাবান্না, না ঠিকমতো সংসার করা। অকর্মার ঢেকি আমি। হৃদ রাগ করতে গিয়েও করল না। আবারও এই মেয়ের অবশ আচরণ শুরু হয়ে গিয়েছে। হৃদ একটা শ্বাস ছেড়ে বলল, আরেকটা মিস করলে। বরকে ঠিকভাবে আদর করতে পারো না, আর আদর নিতেও পারো না। নিষেধের কান্নার শব্দ এতে বেড়ে গেল। হৃদ নিঃশব্দে হেসে ফেলল। মানানোর ভঙ্গিতে বলল, আরে বাবা, মজা করছি। দেখি, ওঠো তো। নিষাদকে টেনে বুক থেকে তুলল হৃদ। বুকে এতক্ষণ চাপ লাগায় ব্যথা করছে। নিষাদকে সরিয়ে ক্ষীণ দম নিতেই কলিং বেল বেজে উঠল। নিষাদ দ্রুত চোখ মুছে স্বাভাবিক হলো। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি খুলছি। নিষাদ অতি দ্রুত পা চালিয়ে দরজার কাছে গিয়ে প্রথমে দেখে নিল কে এসেছে। একজন ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিষাদ ভ্রু কুঁচকাল। ভালোভাবে দেখতেই মনে হলো চেনা চেনা, খুব পরিচিত মনে হলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে সিদ্ধান্ত নিল দরজা খোলার। লক ঘুরিয়ে দরজা খুলে দিল। এর পরের ঘটনাটা হাওয়ার বেগে ঘটল। সামনে দাঁড়ানো অতি সুন্দরী ভদ্র মহিলা চোখের পলকে নিষাদকে অতিক্রম করে দৌড়িয়ে ভেতরে চলে গেল। তার পায়ের একটা জুতো ছিটকে পড়ল সোফার থেকে। আরেকটা পায়ে জুতো নিয়ে ঘর পর্যন্ত গিয়ে কিছুটা সিনেমাটিক স্টাইলে বলে উঠলেন। এর পরের ঘটনা আরও দ্রুত ঘটল। ততক্ষণে মেঝেতে পড়ে থাকা সুপের টকবগে পানিতে পা পিছলে কোমর ছড়িয়ে পড়লেন ভদ্রমহিলা। মুহূর্তে কোমর চেপে আর্তনাদ করে উঠলেন। নিষাদ আর ভদ্রলোক দৌড়ে ঘরে এলেন। ভদ্রমহিলাকে এভাবে পড়ে থাকতে দেখে ভদ্রলোক নিজেও মিথ্যে আর্তনাদ করে উঠলেন। ঘটনার আকস্মিকতায় হৃদ নিষাদের মাথার উপর দিয়ে গেল সবটা। দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। পূর্ব আকাশ জুড়ে সূর্যের খানিক ঝলকানি মাদলিতে চারিপাশের অবস্থান উত্তপ্ত হলো। সকালে বেশ শীতল পরিবেশ হলেও দুপুরের দিকে আবহাওয়ার আবারও আর্দ্র হয়। আবার বিকেলের পর শীত শীত অনুভব হয়। এই সময়টা তুষির খুব প্রিয়। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। বিকেল হতেই ইদানিং বই খাতা এক কাপ কফি নিয়ে তুষির ছাদে চলে যায়। সময় নিয়ে পড়াশোনা করে আর কফি খেতে খেতে পরিবেশটা উপভোগ করে। পড়া প্লাস কফি দুটো যেন বেস্ট কম্বিনেশন তুষির মুড ঠিক করার জন্য। সকাল থেকে সন্ধ্যা অবধি তুষি পড়ল। চারিদিকে আধার নামার আগে তুষি ঝটপট ছাদ থেকে নেমে গেল। ঘরে গিয়ে বিরাট এক আড়মোড়া ভেঙে বই খাতা টেবিলে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল।
এলোকেশি চুলগুলো ঠিকভাবে মেলে দিয়ে আঁচড়ে নিতে লাগলো। এক পর্যায়ে গলার চেইনের সাথে আটকে যেতেই তুষি ঘাড়ের দিকে মৃদু ব্যথা পেল। চিরুনি রেখে গলা থেকে জামাটা আলগা করলো। গলার কিছু কিছু জায়গায় লালচে দাগ স্পষ্ট। তুষির চোখ পিট করে গলার দিকে তাকিয়ে থাকলো। রাত বাড়লে আরাফের পাগলামিগুলোর প্রমাণ এই দাগ। তুষি খুঁটিয়ে নিজেকে দেখার মাঝেই আরাফ ঘরে এলো। তুষি নিচের থেকে চোখ সরিয়ে আয়নাতে আরাফের দিকে তাকালো। আরাফ ক্লান্ত মুখে নিজের ফোন মানিব্যাগ রাখলো টেবিলে। হাতের ঘড়ি খুলতে আয়নার সামনে আর তুষির পেছনে এসে দাঁড়ালো। শার্টের কয়েকটা বোতাম আনব্লক করতেই তুষির চোখ যায় আরাফের ঘর্মাক্ত বুকের দিকে। মোহিত হয় তুষি। আরাফের এমন রূপ তুষির কাছে নতুন নয়। ঘনিষ্ঠ মুহূর্তের কখনোই তুষি আরাফের দিকে তাকাতে পারে না বা তাকানোর সুযোগ পায় না। তাই অন্য যে কোনো সময় আরাফের উন্মুক্ত বুক নজরে এলেই সেটা মিস করে না। তুষির দেখাদেখির মাঝেই আরাফ কাভার থেকে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষি থতমত খেয়ে গেল, বেজায় খেপেও গেল। দাঁত কিরমির করে দাঁড়িয়ে থেকেই ধপ করে বসে পড়ল টুলে। বিরক্তি কণ্ঠে বলল, এমন একটা ভাব করে সারাদিন যেন আমি কেউ না, আমাকে দেখাই যায় না, অদৃশ্য আমি। অথচ রাত হলে একদম জ্বালিয়ে মারবে, তখন ভালোবাসা উতলে পড়ে একদম। বলতেই তুষি থেমে গেল। বিরক্তিতে কুঁচকে থাকা ভ্রু সমান্তরাল হয়ে গেল। আয়নার দিকে তাকিয়ে থেকে মনে পড়ে গেল ইলুর কথা। ইলু তো একদিন তাকে বলেছিল আরব তাকে ভালোবাসে কিনা এটা না জেনে যাতে কোনোভাবে ওরকম সম্পর্কে না জড়ায়। কথাটা হুট করে তুষির মস্তিষ্কে আঘাত করল। আরব তো তাকে ভালোবাসে নাকি বাসে না? তুষি দ্বিধান্বিত চোখে আয়নায় তাকিয়ে থাকলো। আরব ওয়াশরুম থেকে বের হয়ে কাউচে বসল। কপালে দুহাত ঠেকিয়ে চোখ বুজে রইল। তুষি অনেকক্ষণ তাকিয়ে থাকলো, এই আশায় হয়তো আরব তাকে কিছু বলবে, কিন্তু কিছুই বলল না। তুষিরও ইচ্ছে করল না কথা বলতে, তাই দাঁড়িয়ে পড়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেই আরব পেছন থেকে ডেকে ওঠে। তুষি উৎসুক হয়ে আরাফের দিকে তাকালো, এগিয়ে গিয়ে বলল, এই যে আমি, বলুন। আরব সেভাবেই চোখ বুজে বলল, চা বা কফি কিছু একটা নিয়ে এসো, হেডেক হচ্ছে ভীষণ। তুষি হতাশ চোখে চেয়ে রইল। অফিস থেকে ফিরে এসে প্রথম নিজের বউকে কেউ এসব বলে? তুষি কিছু কড়া কথা বলতে গিয়েও বলল না। আরাফের ক্লান্ত চেহারাটা দেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে কফি পানি আনলো। আরাফের হাতে দিয়ে চলে যেতে গেলেই আরাফ বাদ সেতে বলে, কোথায় আছো? তুষি দাঁড়িয়ে পড়ে কপাল কুঁচকে বলে, যেখানেই যাই, আপনার কি? আরাফ ভ্রু কুঁচকাল। তুষির তেরা উত্তর শুনে বলল, স্বাভাবিক একটা প্রশ্ন করেছি, এমন তেরাবাকে উত্তর দিচ্ছ কেন? তারা ব্যাকে উত্তর কোথায় দিলাম? আপনার আমাকে নিয়ে কাজ আছে কোনো? নেই তো। তাহলে আমি ঘরে থাকি বা না থাকি তাতে আপনার কি? আরাফ বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, টিপিক্যাল বউদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে লাগলে কেন বলো তো? কোথাও যাবে না, চুপচাপ ঘরে বসে থাকো। তুষি তেতে উঠে বলল, কেন যাব না? যাবই আমি। আপনার আমাকে দিয়ে এখন তো কোনো কাজ নেই। আমি যেখানেই থাকি না কেন তাতে আপনার সমস্যা হওয়ার তো কথা না। রাত হলে আমাকে পেলেই চলবে আপনাকে। অতপর নীরবতা। আরাফের চোখ হয়ে বিরক্ত রাগ কিছুই প্রকাশ পেল না। শান্ত চোখে তাকিয়ে থাকলো তুষির দিকে। তুষি একটু নড়ে চড়ে দাঁড়ালো। আরাফের শান্ত চোখের দিকে তাকিয়ে খানিকটা ভয়ও পেল। তুষি ঢোক গিলে চারিপাশে চোখ বোলালো। বলতে কি যে মুখ থেকে বেরিয়ে যায় সে নিজেও জানে না। তুষি নির্নিমেষ চোখে তাকিয়ে থেকে একটু হাসার চেষ্টা করে বলল, মজা করছিলাম একটু, কিছু মনে করবেন না আবার। আমি তো এমনই, জানেনই তো। তুষি এটুকু বলেই কেটে পড়ল ঘর থেকে। সেই রাতে তুষি মিসেস আঞ্জুমানের সাথে গল্পগুজব করে সময় কাটালো। কথা বলতে মিসেস আঞ্জুমানের ঘরেই ঘুমিয়ে পড়ল। তুষির ঘুম ভাঙল রাত 9টার পর, তাও আবার আরাফের টানাটানিতে। তুষি বিছানার সাথে ঠেসে শক্ত হয়ে শুয়ে থাকলেও আরাফের সাথে পারল না। আরাফ একটানে তুষিকে তুলল। তুষি বেফাস চোখে তাকিয়ে বলল, কি শুরু করলেন আপনি? আমার হাত তো টেনে ছিঁড়েই ফেলবেন। তুষির হাত চেপে রেখে মৃদু স্বরে বলল আরাফ, হাত ছিঁড়ে গেলে আমার কিচ্ছু করার নাই। এখন কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে এসো। হক চুকিয়ে তুষি বলল, শাড়ি পরতে যাব কেন? শাড়ি পরার কি আছে? না, শাড়ি পরা যাবে না। না, একদমই না, শাড়িতে গরম লাগবে। আরাফ রাগী কণ্ঠে বলল, একটা লাইনে কতবার শাড়ি ওয়ার্ডটা উচ্চারণ করলে বলো তো? আর গরম লাগবে কেন? বোকা পেয়েছো?
আর একটাও কথা না, শাড়ি পরতেই হবে। আপনার মনে কি চলছে? দেখুন, ওইসব ফিল্ম স্টাইলে শাড়ি টাড়ি পরে জামাই ফিদা করতে পারবো না। আমার জামাই অলরেডি আমার প্রতি ফিদা আছে। আরফ তীক্ষ্ণ নজর তুষির দিকে রাখতেই তুষি ফ্যাসাদে পড়ে গেল। ইনিয়ে বিনিয়ে বলল। আচ্ছা, পরবো মানে পরছি, একটু বসুন। তুষি দৌড়ে নিজের ঘরে গিয়ে কাপড় থেকে শাড়ি নামালো। ঘেটে ঘেটে মিষ্টি রঙের সিল্কের শাড়ি বের করলো। তারপর দরজা আটকে পরে নিল। মোটামুটি 15 মিনিটে শাড়ি পরে রেডি হয়ে বের হলো। তুষি দরজা লাগিয়ে বাইরে যেতে আরাফ হুট করে তুষির হাত নিজের হাতে বন্দি করে ফেলল। তুষি চমকে আরাফের দিকে তাকালেও আরাফ তাকালো না। তুষির হাত ধরে রেখে গলার স্বর বাড়িয়ে বলল। আম্মু, বেরোলাম। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, আমার কাছে চাবি আছে। মিসেস আঞ্জুমান ঘর থেকেই আচ্ছা বললেন। তুষি অবাক হয়ে বলল। কোথায় যাব? বাইরে। বাইরে বলতে কোন বাইরে? আরাফ আর জবাব দিল না। তুষির হাত ধরে রেখে বাইরে এসে ডোর লক করলো। লিফটে ওঠেও হাত ছাড়ল না। তুষির ইচ্ছে করলো আরাফের চুলগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলতে। এত ভাব দেখানোর কি আছে? লিফট নিচে এসে থামতেই দুজন বেরিয়ে গেল। শৈত্য প্রবাহ চলছে। রাতের আধারে কুয়াশার ধ্রুমজালে ঢাকা পড়েছে চারপাশ। শীত তাপে এই সময় যেন ঠান্ডায় রক্ত অব্দি জমাট বেঁধে যায় শরীরে। এই হাড় কাঁপানো শীতে আরাফ আর তুষির রাস্তায় এক পাশ ধরে হাঁটছে। দুজনের হাতের ভাঁজে হাত থাকায় সেখানটায় যেন ক্ষণিকের উষ্ণতা। তবে পুরো শরীর হিম হয়ে আছে তুষির। গায়ে চাদর জড়ানো থাকলেও গা কাঁপছে মৃদু। দাঁতে দাঁত লাগছে। আর এদিকে আরাফ, সে তো গায়ে লেদার জ্যাকেট ছড়িয়ে নির্বিঘ্নে হেঁটে চলেছে, যেন শীতের শও লাগছে না। তুষি অতিষ্ঠ হয়ে ভ্রু উচালো। কাঠখোট্টা কণ্ঠে জিজ্ঞেস করল। ভূতের মতো হাঁটতে ভালো লাগছে না, শরীরে রক্ত জমে যাচ্ছে। আর এইদিকে আপনি প্যাঁচার মতো মুখ করে আছেন। আমার মাথা ঘুরাচ্ছে, একটু পর পড়ে যাব আমি। পড়বে না, আমি আছি। বলেই হাতের বাঁধন শক্ত করল। আমি আছি কথাটা দারুণ লাগলো তুষির। এই কথাটুকু শোনার ভাগ্য বা গজনের থাকে। সে জায়গা থেকে বলতে গেলে তুষি লাকিয়ে। তুষি মুচকি হেসে হাঁটতে লাগলো। আরাফের একটা কথায় তুষির বিরক্তি কেটে গিয়েছে। দুজন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আরাফ থেমে গেল। তুষি কপাল কুঁচকে চারদিকে তাকিয়ে দেখলো একটা পার্ক। ওদের অ্যাপার্টমেন্টের পেছনের দিকে একটু দূরে একটা পার্কে এসেছে ওরা। এই পার্ক প্রায় খালিই থাকে। শুধু সকালের দিকে আর বিকেলের দিকে বাচ্চারা এসে খেলাধুলা করে। এই মুহূর্তে আরাফের এখানে নিয়ে আসার কারণ বুঝলো না। আরাফ চুপ করে আছে দেখে তুষি নিজেই বলল। এখানে এলাম কেন? আরাফ মৃদু হাসে। তুষির চোখের দিকে তাকিয়ে বলে। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আমার সাথে? তুষি অবাক হয়ে প্রশ্ন করতেই আরাফের হাসি চলে যায়। মুখটা গম্ভীর করে সামনের দিকে তাকিয়ে বলে। তোমার সাথে হবে কেন? আমি তো ওর সাথে টাইম স্পেন্ড করতে এসেছি, ইডিয়েট। আরাফ তুষির হাত ছেড়ে গটগট পায়ে সামনে এগিয়ে গেল। তুষি ভ্যাবাচাকা খেয়ে তার থেকে কিছুটা দূরে বিড়ালটার দিকে তাকিয়ে থাকলো। আরাফ এই বিড়ালটাকে ইশারা করেই তো লাস্ট কথাটা বলল। তুষি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নিজেও সামনে এগিয়ে গেল। আরাফ একটা বেঞ্চে বসে আছে। দুহাত বুকে গুজে গম্ভীর মুখে বসে আছে। তুষি গুটি গুটি পায়ে হেঁটে আরাফের পাশে বসে পড়ল। অবাক হয়ে বলল। আপনি বিড়ালের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছেন, বাট হাউ? আরাফ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর বিড়ালের সাথে করা একই কথা, কোনো পার্থক্য নাই। তুষি চোখ মুখ কুঁচকে ফেলল, বলল। এই জন্যই ভালো লাগে না, সব কিছুই আপনার তিরিং বিরিং জবাব। তুষি এবার নিজেই বক বক শুরু করলো। ভাঙা রেকর্ডের মতো বাজতে লাগলো। আরাফ বিরক্ত হয়ে বসে অপেক্ষা করলো তুষির চুপ করার। কিন্তু তুষি যেন আরাফের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এক পর্যায়ে আরাফের ধৈর্য মরে গেল। ধমক দিয়ে বলল। এই শাট আপ, এত বকবক করো কেমনি? হ্যাঁ, মুখটা ব্যথাও করে না? এক্ষুনি চুপ করবে, নয়তো সামনে ওই ডাস্টবিনটা দেখেছো না, একদম ফেলে দেবো। আপনি আমার মারার হুমকি দিচ্ছেন? এই আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড? তুষি তাও থামল না, বিড়বিড় করতেই লাগলো। আরাফ একটানে তুষির কোমরে হাত রেখে নিজের গা ঘেঁষে বসিয়ে দিল। তুষির কথা অটোমেটিক থেমে গেল। আরাফ তুষির কোমরে হাত চেপে তুষির চুলে মুখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল। একটু চুপ করো তো, কিছুক্ষণ সময় দাও আমাকে। তুষি নীরব হয়ে গেল আচমকাই। ধীরে ধীরে আরাফের হাতের উপর হাত রেখে চুপ করে বসে রইল।
কুয়াশা আচ্ছন্ন হওয়ায় আকাশের চাঁদের আলো কিছুটা কম আলোকিত হচ্ছে। তবে দুজন নরনারীর মনে হলো আজ জ্যোৎস্না রাত, নির্মল এক স্নিগ্ধ পরিবেশ। তুষি চুপ করে থাকার মাঝেই আরাফ হুট করে বলে উঠল। তুষি, তুষি চমকে গিয়ে বলল, হুম। আমাদের প্রথম দেখাটা খুবই ফিল্মি স্টাইলে হয়েছিল। মনে আছে আমাদের বাসায় তোমরা প্রায় আসতে, আবার আমরাও তোমাদের বাসায় যেতাম। কিন্তু তোমার সাথে আমার দেখা হয় অনেক পরে। তুমি মেবি তখন ক্লাস 5-এ পড়তে। সেদিন শুক্রবার ছিল, তোমাদের বাসার দাওয়াত দিয়েছিল আমাদের। দুপুরের দিকে যখন আমরা সবাই একসাথে খেতে বসলাম, তখনও তুমি সেখানে ছিলে না। নিশাদকে নিয়ে যখন নিজের ঘরে ছিলে। সত্যি বলতে তুষি নামের একজনকে চিনলেও দেখা করার কোনো ইচ্ছা ছিল না, কখনো জানার চেষ্টাও করিনি। তবে সেদিন বিকেলে হুট করে দেখা হয়ে গেল। বিকেলের দিকে আমি বাইরে ছিলাম, একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার ফাঁকে আচমকাই তুমি দৌড়ে আমার সামনে এলে। হুট করে আমার হাত ধরে বলেছিলে একটা ছেলে ভীষণ ডিস্টার্ব করছে, কিছুতেই খেলতে দিচ্ছে না, আমি যাতে সাহায্য করি। আচমকা বলায় আমি অপ্রস্তুত হয়ে পড়ি, তবে আমার কথার জন্য অপেক্ষা না করেই তুমি আমাকে টেনে মাঠে নিয়ে গেলে। কিছু ছেলেদের দিকে ইশারা করে বলেছিলে এরা জায়গাটা দখল করে নিয়েছে, খেলতে দিচ্ছে না, আমি যাতে ওদের মেরে বের করে দিই। তোমার নিঃসংকোচে আবদারে সেদিন আমি হতবাক হয়ে যাই। মারামারি করে পারদর্শী ছিলাম খুব ছোট থেকে, তাই বন্ধুদের নিয়ে সেদিন ছেলেগুলোকে মেরে বের করে দিই। তখন আমি জানতাম না তুমি তুষি। পরে নিশাতের সাথে তোমাকে দেখে জানতে পারলাম। সেদিন পরিচয়ের পর থেকে রোজই আমাদের দেখা হতো। ধীরে ধীরে তোমার বাচ্চামোগুলো আমার সামনে প্রকাশ পেল। বিরক্ত হলাম, ধমকালাম, তবু তুমি লাফাতে লাফাতে আমার কাছে সব উদ্ভট কাজ করতে। এভাবেই সময় কাটলো। কিন্তু একটা অদ্ভুত বিষয় কি জানো, তোমার করা কাজগুলোতে বিরক্ত হলেও যখন তুমি আমার থেকে দূরে থাকতে, তখন তোমার এই কাজগুলো ভীষণ মিস করতাম। তোমাকে মিস করতাম। আমি বলবো না তোমার প্রতি আমার তেমন কোনো অনুভূতি ছিল। তোমার প্রতি আমার অনুভূতি ঠিক কবে থেকে সেটা আমি নিজেও জানি না। সত্যি বলতে বুঝতে পারিনি। তুমি কাছে থাকলে ধমক দিতাম ঠিকই, কিন্তু দূরে গেলে তোমার করা কাছে নিজেই হেসে ফেলতাম। আস্তে আস্তে আমার অনুভূতিগুলো প্রকাশ হয়ে গেল। আমি প্রকাশ করতে না চাইলেও আপনা আপনিই হয়ে গেল। সব আমার হাতের বাইরে চলে গিয়ে সেদিন গাড়িতে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে ফেলেছিলাম তোমায়। কি হয়েছিল আমার নিজেও জানি না। তোমাকে কাছে পেলে অদ্ভুত সব ইচ্ছা মাথা চারা দিত। সেদিন ঘোরের মাঝে আসলেও আমার অবচেতন মন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এই ছটফটে বিরক্তিকর মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি। এই মেয়েটাকে ছাড়া আমি এক মুহূর্ত ঠিক থাকতে পারবো না। প্রথমে মানতে চাইলাম না, মন মস্তিষ্কের তুমুল ঝগড়া হলো। অবশেষে মন জিতে গেল, মেনে নিলাম এই দুরন্ত মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। একেই আমার চাই, সেই চাওয়ার উপর ভিত্তি করে তোমাকে নিজের করে নিলাম, একদম নিজের, যেখান থেকে পালিয়ে যাওয়ার বা দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এরপরও আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারলাম না। তুমিও বুঝতে পারলে না। আমার স্পর্শ, আমার ছোঁয়া সমস্তটা নিজের গায়ে মাখিয়ে নিলে, তবুও বুঝলে না আমার ভালোবাসার উষ্ণতা। এত অবুঝ তো তুমি নাও, শুধু মুখে বলে ভালোবাসা বুঝতে হবে, না বলে বুঝবে না। এটা কেমন লজিক তুষি? তুষি বাকরুদ্ধ হয়ে বসে রইল। মনের ভেতর তীব্র ঝড় চলছে। অনুভূতিরা কুটুলি পাকিয়ে গলায় আটকে আছে। আরফের বলা প্রতিটি লাইন তার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। আরফ তাদের প্রথম দেখার কথাটা যেভাবে বলল, তুষির এসব কিছুই মনেও নেই, অথচ আরফ মনে রেখেছে। আরফ তুষির কোমরে হাত রেখে নিচের দিকে ঘোরালো। বিমোহিত চোখে তুষির বিস্ময় চোখ পরক করে মৃদু হাসল, বলল, ভালোবাসার স্পর্শ আর শারীরিক চাহিদার মধ্যে পার্থক্য কি বলতো? আরফের কথায় তুষি প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকলো। আরফ মৃদু হেসে বলা শুরু করলো, ভালোবাসার সাথে শারীরিক চাহিদাকে গুলিয়ে ফেলাটা যেন বড্ড বেমানান লাগে। ভালোবাসা ছাড়া কেউ তোমাকে স্পর্শ করলে তুমি কোনো মুগ্ধতা, কোনো ভালো লাগা খুঁজে পাবে না। সেই স্পর্শ তোমাকে কখনো ভালো রাখবে না। কিন্তু ভালোবেসে স্পর্শটা তুমি হিংস্রতার ছাপ খুঁজে না দেখে বরং ভালোবাসি গন্ধ থাকবে। তবে তুমি সেটা তখনই বুঝতে পারবে যখন তুমি নিজে বুঝতে চাইবে। তুষি এবারও তাকিয়ে থাকলো। বিস্ময়কর চাহনি তুষির। আরব মুচকি হেসে মুখ এগিয়ে এনে তুষির গালের সাথে নিজের গাল লাগালো। খোঁচা খোঁচা দাড়িতে তুষির নরম গাল স্পর্শ করা মাত্রই ঝিলিক দিয়ে উঠল তুষির সর্বাঙ্গ। চোখ মুখ খিচিয়ে আরবকে দু হাতে ঠেলে দিয়ে বলল, সুরসুরি লাগে, সরুন প্লিজ। ছাড়বো না, ছটফট করবে না একদম, আমি ছাড়বো না। আরব তুষির দোকালে চুমু খেলো।
তুষি চোখ বন্ধ করে নিতে দু চোখের পাতা দিয়ে চুমু খেল। এরপর নাকে আর চিবুকে তুষির ছটফট করতে গিয়েও পারল না। অনুভূতির বেড়াজালে আটকা পড়ে গেল। দু হাতে আরাফের জ্যাকেট খামছে ধরে বসে রইল। শীতল হাওয়ায় দুজনের অনুভূতি শীতল হলো। তুষির সারা মুখে ঠোঁট বলিও ক্ষান্ত হলো না আরাফ। তুষিকে ছটফটিয়ে তুলল। নিজ অধরের উন্মাদনায় তুষির অধর নিজ আয়ত্তে নিয়ে নিল। গভীরভাবে চুম্বনে লিপ্ত হলো সে। তুষি নিজেও অনুভব করল সেই অধরের স্পর্শ। আজ যেন নতুন মনে হলো এই স্পর্শ। হয়তো আরাফের মুখে ভালোবাসার কথাটা শোনার পরে নতুন লাগলো এই স্পর্শ। দীর্ঘ আদরে ভরিয়ে দিয়ে আরাফ ছেড়ে দিল তুষিকে। তুষি মুখ সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলল। আরাফ তুষির দু হাতে ভাঁজে নিজের হাত রেখে ফিস ফিস করে শুধালো। কিছু ফিল করলে? হুম। তুষি আস্তে করে উত্তর দিয়ে চুপ হয়ে গেল। এই শীতেও গরম লাগছে তার। আরাফ মৃদু হেসে বলল, কি ফিল করলে? ভালোবাসা নাকি অন্য কিছু? তুষি চোখ নামিয়ে জড়িয়ে ধরল আরাফকে। আরাফ নিজের অস্থিরতা কমানোর জন্য নিজেও চেপে ধরল তুষিকে। দুজন একই ধারায় হাতে হাত রেখে হাঁটছে। তুষির মনটা বেশ ফুরফুরে লাগছে এখন। আরাফের ভালোবাসি কথাটা সরাসরি না বলেও ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, কিন্তু বলেছে তো। হঠাৎ নীরবতার মাঝেই আরাফ বলে উঠল, আমার অনুভূতি জানার জন্য পাগল হয়ে গিয়েছিলে। উল্টাপাল্টা কথা ভেবে নিজেও পাগল হয়ে যাচ্ছিলে, আর আমাকেও। আমার অনুভূতির ব্যাপারে তো জানলে। এবার আমার আনসার চাই, আমার প্রতি তোমার অনুভূতি কি? আরাফ সূক্ষ্ম চোখে তাকালো তুষির দিকে। তুষি ভ্রু কুঁচকে কিছুক্ষণ সামনে তাকিয়ে থেকে বলল, আমার অনুভূতির ব্যাপারে পরে বলছি। এই মুহূর্তে আমার একটা গান গাওয়ার ফিলিং হচ্ছে, গাইবো? আরাফ চাপা হাসি হেসে মাথা নাড়ালো। তুষি ঠোঁট কামড়ে হেসে গলা ঝাড়ল। মৃদু আওয়াজ তুলে গাইতে লাগলো, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তুষি এইটুকু গিয়েই দাঁত বের করে হাসলো। আরাফ রাগী চোখে দাঁত কিরমির করে তাকালো। অনুভূতির 12টা বাজিয়ে দিয়েছে এই মেয়ে। আরাফকে রাখতে দেখে তুষি হাত ছেড়ে দিল আরাফের। আরাফ তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমাকে আমি। তুষি তার আগে দৌড়ে মেন গেটের দিকে চলে গেল। আরাফ ফ্রুকুসকে তাকাতেই তুষি পেছন ফিরে বলে উঠল, রাতে মশা দিনে মাছি, আমি তোমায় ভালোবাসি। হয়েছে, জেনেছেন অনুভূতি। এবার তাড়াতাড়ি ঘরে আসুন তো। তুষি দৌড়ে উপরে চলে গেল। আরাফ রাগে চোখে তাকাতে গিয়েও পরক্ষণে নিজেই হেসে দিল। দু হাত পকেটে গুজে ধীর পায়ে হেঁটে ভেতরে চলে গেল। আচ্ছা, আজকের রাতটা এত সুখ সুখ কেন? মেঘে ঢাকা আকাশ, অগণিত তারা, আলোতে উজ্জ্বল ধরনী। অর্ধেক চন্দ্রটাও তার রূপ দেখিয়ে হাস্যোজ্জ্বল পরিবেশ সৃষ্টিতে কম ভূমিকা পালন করছে না। ঠান্ডা হাওয়া, নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি। নিশাত এক বাটি গরম পানি আর তোয়ালে এনে ঘরে প্রবেশ করল। বিছানায় আধশোয়া হয়ে থাকা মহিলাটির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের ওপর রাখল। এক পলক হৃদির দিকে তাকিয়ে মহিলার দিকে তাকালো। মিহি সুরে বলল, মা, আপনার গরম পানি। মিসেস ঐশানী কোমর চেপে ধরে বলল, গরম পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে? একটু ছেঁকে দাও, এটাও কি বলে দিতে হবে? কথাটি বলে মিসেস ঐশানী ভ্রু বাঁকালেন। নিশাত অপ্রস্তুত চোখে হৃদের দিকে তাকালো। হৃদ চোখ দিয়ে ইশারা করলো মিসেস ঐশানীর দিকে তাকিয়ে বলল, মা, আমি বলছি কি, ডক্টরকে ডাকি, এসে দেখে যাক। কোনো মেজর প্রবলেম হলে বলতে পারবে। মিসেস ঐশানী নাক ফুলিয়ে বলল, এই সামান্য বিষয় নিয়ে তুই ডাক্তার ডাকবি? নাকি বউকে দিয়ে কাজ করাচ্ছি বলে ভালো লাগছে না? হৃদ ভ্রু কুঁচকাল। মায়ের উদ্দেশ্যে কিছু বলতে গেলে নিশাত হুট করে বলল, না মা, সমস্যা নেই, আপনি শুয়ে পড়ুন, আমি ছেঁকে দিচ্ছি। হৃদ মৃদু শব্দ করে শ্বাস ফেলে। ধীর পায়ে সোফা থেকে উঠে বাইরে চলে যায়। বাইরে গিয়ে দরজা ফিরিয়ে দিতেই আফতাব খানকে সোফায় বসে থাকতে দেখল। হৃদ ধীর পায়ে সোফার কাছে গিয়ে বাবার পাশে বসে পড়ল। আফতাব খান টিভির দিক থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তোমার মায়ের অবস্থা কত দূর গেল? হৃদ মৃদু গলায় বলল, কোমরে ব্যথা পেয়েছে, বললাম ডক্টর ডাকবো কিনা, এই সামান্য কথা কী বানিয়ে দিল। আমি নাকি বউকে কাজ করতে দেখি এসব বলছি। আফতাব খান হেসে ফেলে বললেন, তোমার মায়ের রন্ধে রন্ধে কাহিনী জানিসই তো। তোর অসুস্থতার কথা জেনে আমাকে দিয়ে টিকিট কাটালো
আর দেশে চলে এলাম। দুদিনই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে এখন সে নিজে এসে অসুস্থ হয়ে বসে আছে। ভালো করেছো এসেছো। অসুস্থতা থাকায় তোমার অফিস সামলাতে পারতাম না। এখন কিছুদিন তুমি সামলাও। সে না হয় সামলানো যাবে। এখন চল তো, ঘরে গিয়ে তোর মায়ের অবস্থাটা দেখি। চলো। আফতাব খান আর হৃদ যখন ঘরে গেল তখন নিশাতের কাজও শেষ। মিসেস ঐশানী মুখ লটকিয়ে বসে আছেন। আফতাব খান ঘরে গিয়েই আহ্লাদে কণ্ঠে বলে উঠলেন। ছেলের বউয়ের সেবা পেয়ে কেমন লাগছে ঐশানী? ঐশানী দ্রুত তেতে উঠে গলায় বলেন, এই তোমাকে না বলছি আমাকে ঐশানী ডাকবে না, ববিতা ডাকবে। ববিতা এত কষ্ট করে পার্লার থেকে চোখ মুখ টানা টানা করে রাখি কেন? যদি ববিতাই না বলতে পারো। আফতাব খান মিথ্যে হেসে বলেন, বয়স তো কম হলো না, এবার এই ববিতার রাজ্জাকের নাটক মঞ্চ না করলেই নয়। বয়স কম হলো না মানে? এই, আমাকে তোমার কোন দিক দিয়ে বুড়ো মনে হয়? তোমার মতো কি আমার পেটে ভুঁড়িতে থলথল করে রাতে ঘুমালে নাক টানে? তুমি জানো আমাদের আজম আলীর ছোট্ট চাচা এখনো আমায় দেখলে বলবে, আমি ভাবি আপনাকে এখনো কত সুন্দর লাগে। চিনছো কার কথা বলছি? চিনব না? সারা ভাঙ্গারি ব্যবসায়ী। পুরানো জিনিসের কদর ওর চেয়ে ভালো কে জানবে? মিসেস ঐশানী চোখ মুখ খিচে ফেললেন। খেয়ে ফেলবেন এমন একটা লুক নিয়ে বললেন, তোমার ওই ভুঁড়ির কসম। আমার কোমর ঠিক থাকলে তোমাকে গভীর রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে আনতাম। আমি মনে হয় বসে থাকতাম। দুজনের এক দফা লেগে গেল তুমুল কথা কাটাকাটি। হৃদ আর নিশাত এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা দেখছিল। নিশাতের মাথা যেন কিছুই ঢুকলো না। সে ড্যাব ড্যাব করে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে থাকলো। এমন শাশুড়ি সে যেন আগে কখনোই দেখেনি। নিঃসন্দেহে মিসেস ঐশানী সুন্দরী। এই বয়সেও শরীর ফিটফাট, চুলগুলো সিল্কি, বোঝাই যাচ্ছে কৃত্রিমভাবে করা হয়েছে। চেহারাও টান টান, যেন রোজ নিয়মমাফিক চেহারায় ঘষা মাজা করা হয়। হৃদ ধৈর্য ধরে বাবা মায়ের কথা কাটাকাটি শুনলেও শেষে বিরক্ত হলো। বিরক্তি নিয়েই বলল, তোমরা একটু থামো তো। ছোট বাচ্চাদের মতো এভাবে ঝগড়া করছো কেন? মা, তোমার ব্যথা কমেছে নাকি ডক্টর রাখবো? মিসেস ঐশানী ফাটা গলায় বললেন, তোর বউয়ের কাজের হাত কাঁচা, এমনভাবে মালিশ করে যেন নরম ঘিতে হাত বুলায়, কোনো জোর নেই গায়ে। বলেই আর চোখে তাকালেন নিশাতের দিকে। নিশাত অপরাধী চোখে হৃদের দিকে তাকালো। হৃদ ক্ষীণ দম ফেলে বলে, জার্নি করে এসেছো, রেস্ট নাও এখন। হৃদ নিশাতকে ইশারা করে ঘর থেকে বেরিয়ে যেতে নিশাত বের হলো। দরজা লাগিয়ে ঘন ঘন দম ছেড়ে বলল, আমার দম বন্ধ লাগছিল এতক্ষণ। আচ্ছা, রাজ্জাক ববিতার ব্যাপারটা বুঝলাম না। হৃদ মৃদু হেসে বলল, আসলে মা ববিতার ফ্যান। বুঝ হওয়ার পর থেকে মাকে অলওয়েজ ববিতাকে ফলো করতে দেখেছি। তাই বাবার কাছে দাবি তাকে ববিতা বলেই ডাকতে হবে, আর বাবাকে ডাকবে রাজ্জাক বলে। এগুলো তাদের আজন্মকালের নাটক। কিছুদিন দেখো তুমিও অভ্যস্ত হয়ে যাবে। নিশাত ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মাকে আমার বেশ লেগেছে। আগের যুগের হলেও কত স্মার্ট। ভালো লেগেছে? মা যে তোমার কাজের খুদ বের করলো। হৃদ ভ্রু কুঁচকে কথাটা বলতেই নিশাত ফিস ফিস করে বলে, সেটা তো আপনাদের সামনে করলো। আমি যখন মায়ের কোমরে মালিশ করে দিচ্ছিলাম তখন তিনি বেশ আরাম নিয়েই বলছিল আমার হাতে নাকি জাদু আছে। আপনাদের সামনে কেন এটা বললো জানি না। হৃদ ভ্রু কুঁচকে ফেলে চিন্তিত কণ্ঠে বলল, এ আবার কি কাহিনী? নিশাত কাজ ঝাঁকিয়ে বলে। কি জানি। পরক্ষণেই হৃদের দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলে, আপনি এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন কেন? আপনার এখন ঘুমানোর সময়। চলুন ঘরে গিয়ে ঘুমাবেন। হৃদ আলতো হেসে নিশাতকে নিয়ে ঘরে গেল। হৃদ আগে ফ্রেশ হতে গেল। তারপর নিশাত যেতে হৃদ টি শার্ট খুলে বুকের ক্ষতটাও দেখালো। অসাবধানতায় পানি লেগেছে ব্যান্ডেজের ওপর। সামান্য রক্ত বের হয়েছে। হৃদ ভ্রু কুঁচকে ব্যান্ডেজের ওপর লেগে থাকা রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করলো। কালকে গিয়ে একবার ড্রেসিং না করলেই নয়। হৃদ দ্রুত আবার টি শার্ট পরে নিল। নিশাত দেখলে এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলবে। হৃদের টি শার্ট গায়ে জড়ানো শেষে নিশাত ওয়াশরুম থেকে বের হলো। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে কপট রাগ নিয়ে বলল, আপনি এখনও ঘুমাননি? ডক্টর আপনাকে রাত জাগতে নিষেধ করেছে না?
ঘুমাননি কেন এখনো? আমি কালকে ডক্টরকে কল করে বলবো। নিশাতের ছোট্টখাট্ট হুমকি শুনে ভয় পাওয়া তো দূর, উল্টো হাসি পেল। তবু হাসির সংযত রেখে মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি অসুস্থ বলে এভাবে শাসিয়ে বেড়াচ্ছ? একবার সুস্থ হই, তখন দেখবে শাসন কাকে বলে। নিশাত মোটেও হৃদের রাগে ভয় পেল না। হৃদকে ঠেলে সন্তর্পণে বিছানায় শুয়ে দিল। লাইট নিভিয়ে নিজেও পাশে শুয়ে হৃদের মাথায় হাত চালিয়ে বলল। ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দেই। হৃদ মুচকি হেসে নিশাতের হাত নামিয়ে বুকের ওপর রাখে মৃদু স্বরে বলল। তুমিও ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিতে হবে না। এরপর নিশাতের থেকে আর কোনো জবাব পাওয়া গেল না। হৃদ ভ্রু কুঁচকাল, নিশাতের দিকে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নিশাত ঘুমিয়ে পড়েছে। হৃদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। এই মেয়েরাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। লম্বা নিঃশ্বাস ফেলে নিশাতকে সাবধানে জড়িয়ে ধরল। বাইরে তীব্র আলো, রোদের ঝলকানিতে তীব্র গরম না পড়লেও বাইরে তাকাতে চোখ কুঁচকে আসছে। ইলু হন্তদন্ত হয়ে বই খাতা ব্যাগে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইলা বেগমকে বলেও গেল যে আজ বিকেল পর্যন্ত ক্লাস আছে, আসতে দেরি হবে।